ডিজিটাল লার্নিং ক্লাবের এসইও ব্লুপ্রিন্টের লেসন 6 এ আপনাদের সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের 1 থেকে 20 পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা এর পরবর্তী বিষয়গুলো জানব। চলুন শুরু করি। প্রথমে আছে ইউজ অফ এএমপি। এএমপি হচ্ছে অ্যাক্সেলারেট মোবাইল পেজ। অনেক ওয়েবসাইট দেখবেন আপনার ফাস্ট লোডিং এর ক্ষেত্রে একদম এএমপি সেট করা থাকে, যেখানে আপনারা গুগল এই ইউআরএল এর দিকে দেখবেন amp.backlink.google ranking factors এমন চলে আসে। বিকজ এএমপি ইউজ করা হয় যাহাতে আপনার ওয়েবসাইটটি খুব দ্রুত ফাস্ট লোডিং হয়। আর এর জন্য এএমপি ইউজ করা হয়। বর্তমানে 80% ইউজার গুগল ইউজ করে, কিন্তু মানে মোবাইল ব্যবহার করে গুগলে প্রবেশ করে। যার ফলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা অনেক কম হয়ে যায়। তো আপনি যদি ওয়েবসাইটে এএমপি ইউজ করেন, সাধারণ ক্ষেত্রে থেকে অনেক দ্রুত ওয়েবসাইটটি লোড হয়। আর যে ওয়েবসাইটগুলো এএমপি ব্যবহার করে, গুগল ওই ওয়েবসাইটগুলোকে অন্যদের থেকে অনেক বেশি র্যাঙ্কিং দিয়ে থাকে। এরপর হচ্ছে অ্যান্টিটিমেস। অ্যান্টিটিমেস হচ্ছে আপনার একটা কন্টেন্ট দিচ্ছেন, ওই কন্টেন্ট সম্পর্কে কি একটি বিস্তারিত আলোচনা আপনার ওয়েবসাইটে আছে কিনা। অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনি ওয়েবসাইটে কন্টেন্ট দেন ল্যাপটপ প্রাইস। তো এখন যদি ইউজাররা এর থেকে আরো বেশি জানতে চায়, যেমন ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে, ডিসপ্লে সম্পর্কে, র্যাম সম্পর্কে জানতে চায়, তাহলে কিন্তু আপনাকে বাইরে যেতে হবে। আপনি যদি ল্যাপটপ সম্পর্কে বা কম্পিউটারের কম্পোনেন্ট সম্পর্কে একটা ক্যাটাগরি তৈরি করেন, যেখানে ল্যাপটপের র্যাম সম্পর্কে, রম সম্পর্কে, ব্যাটারি সম্পর্কে, ডিসপ্লে সম্পর্কে আলাদা আলাদা আর্টিকেল দিয়ে যে একটা ক্যাটাগরি তৈরি করেন, তাহলে আপনার আপনার কন্টেন্টটা তো বুস্ট হবেই হবে, পাশাপাশি আপনার ওই ক্যাটাগরিটাও র্যাঙ্ক হওয়ার চান্স রয়ে থাকে। এক্ষেত্রে এটা কিন্তু আমরা বিশেষ করে বড় বড় ফোরাম বা কোয়েশ্চেন আনসার ওয়েবসাইটগুলোতে পেয়ে থাকি এই ধরনের কন্টেক্সটগুলো। এবার হচ্ছে গুগল হামিংবার্ড। গুগল হামিংবার্ড হচ্ছে একটা আপডেট, যেটা 2014-তে এসেছিল। গুগল হামিংবার্ড আপনার কিওয়ার্ডটাকে ফোকাস করে এবং আপনার কন্টেন্টটাকে রিভিউ করে, যে অ্যাকচুয়ালি আপনার যে কিওয়ার্ডটার উপর ফোকাস করে আপনি কন্টেন্টটা লিখেছেন, ওইটা কি অ্যাকচুয়ালি আপনার কন্টেন্টের মধ্যে সম্পূর্ণ ইনডেপথ আলোচনা আছে কিনা। না হলে আপনার কিন্তু কন্টেন্টটা গুগল র্যাঙ্ক দেয় না। অত ডুপ্লিকেট কন্টেন্ট, আপনি ওয়েবসাইটে যে কন্টেন্টটা দিচ্ছেন ওইটা কি অ্যাকচুয়ালি রিয়েল কন্টেন্ট কিনা বা ডুপ্লিকেট কন্টেন্ট কিনা। এটা কিন্তু আবার আপনার লিঙ্কের ক্ষেত্রেও কাজ করে। যেমন আমি আপনাকে যদি একটা বিষয় বোঝাই, এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক, এটা কিন্তু আপনার backlink.com/google ranking vector, এটা একদম নরমালি আছে। যেমন এটা একদম নরমালি আছে, এখানে HTTPS আছে, কিন্তু এটার একটা মাল্টিভার্সনাল লিঙ্ক গুগল র্যাঙ্ক করে ইন্ডেক্স হয়ে আছে, যেটা শুরুতে এরকম www আছে। গুগল কনফিউজ আপনার এটা কি মেইন কিওয়ার্ড, মেইন লিঙ্ক, না এটা মেইন লিঙ্ক। এক্ষেত্রে গুগল কিন্তু দুইটা কন্টেন্টকে ডুপ্লিকেট মনে করে আপনাকে পেনাল্টি বা দিয়ে থাকে, আপনার কন্টেন্টগুলো ডিইন্ডেক্স করে দেয় বা র্যাঙ্ক র্যাঙ্ক না দেয় না। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এর প্রতি আলোচনা আছে রিলেশন ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা। আপনি যখন আপনার মেইন কন্টেন্ট হচ্ছে এটা, তো আপনি এই কন্টেন্ট যেখানে যেখানে আছে আপনি সেখানে একটা ট্যাগ ইউজ করে দেবেন। রিলেশন ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করে দিলে গুগল বুঝে নিচ্ছে যে না, এটাই মেইন কিওয়ার্ড। তো আপনি যে যতগুলো জায়গায় এই কিওয়ার্ড এই লিঙ্কটা থাকুক না কেন, ওইটা রিডাইরেক্ট হয়ে আপনার মেন এই কন্টেন্টে চলে আসবে। এক্ষেত্রে গুগল আপনার একটা লিঙ্কই ইন্ডেক্স করবে এবং সেটাকে র্যাঙ্ক দিবে। এরপরতে যেটা আছে ইমেজ অপটিমাইজেশন। একটা ওয়েবসাইটের কন্টেন্টের কিন্তু ইমেজ অপটিমাইজেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা গুগলে আপনার শুধুমাত্র ওয়েব পেজ না, ইমেজও কিন্তু অবশ্যই র্যাঙ্ক করে। আপনার ইমেজ যদি প্রপারলি অপটিমাইজ করা থাকে, ওয়েবসাইট র্যাঙ্ক না করলেও কিন্তু আপনার ইমেজগুলো র্যাঙ্ক করতে পারে। এই ইমেজটা যখন আমি ক্লিক করি, ওপেন করে দেখি, পাচ্ছেন এটার যেটি আমি প্রপার্টিসে ক্লিক করে ইন্সপেক্টে যাই, এটার আপনারা যে অল ট্যাগ এতে কিছু ইউজ করা হয়নি। আপনার ইমেজে অল ট্যাগ, ফাইল নেম সবগুলোই যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ইমেজটা
র্যাঙ্কিংয়ে পাবে। এক্ষেত্রে আপনাকে যা ব্যবহার করতে বলা হয়েছে, ইমেজের একটা কারেক্ট ফাইল নেম দিতে বলা হয়েছে, অল্টার টেক্সট দিতে হয়েছে, আপনার টাইটেল দেওয়া হয়েছে, ডেসক্রিপশন অ্যান্ড ক্যাপশন কিন্তু অবশ্যই দিবেন। এক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার ওয়েব কনটেন্টে র্যাঙ্ক না করলেও ইমেজগুলো র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। কনটেন্ট রিসেন্টলি আপনি একটা কনটেন্ট দিচ্ছেন, এটা কত রিসেন্টের, অ্যাজ অ্যান এক্সাম্পল রিসেন্ট কন্টেন্টগুলো কিন্তু গুগল অনেক বেশি প্রেফার করে। কেউ যখন সার্চ করে এসইও আপডেট 2022, তখন কিন্তু আপনার যে কিছুদিন আগে যেমন 7 ডেজ আগের বা 1 মান্থ আগের কন্টেন্টগুলো র্যাঙ্ক করবে। এক্ষেত্রে যদি কন্টেন্ট কোয়ালিটি কম থাকে তাহলে গুগল কিন্তু ওল্ড কন্টেন্টগুলোকে র্যাঙ্ক দিবে। এক্সাম্পল 1 ইয়ার 2 ইয়ার আগের কন্টেন্টগুলো। আর যদি আপনার কন্টেন্টটা যদি রিলেভেন্সি হয়, মানে রিসেন্টলি হয়, ভালো কোয়ালিটিফুল হয়, তাহলে অন্যান্য কন্টেন্ট থেকে আপনার ওয়েবসাইটটাই সবার আগে গুগল র্যাঙ্ক দিবে। এখানে ইমেজটা ক্লিক করে, এটা হচ্ছে আপনার কন্টেন্টটা পাবলিশ হয়েছে জানুয়ারি 21-এর 2020-এ। কেউ যখন আপনার এটা কিন্তু র্যাঙ্ক করে, এটা এডিট করে, আপনার টাইটেল এডিট করে করা দেওয়া হয়েছে 2021-এ। কেন? কারণ এটা হচ্ছে কেউ যখন আপডেট চার্জ করবে, এটা যখন 2021-এর বলে বুঝতে পারে। ম্যাগনিটিউড অফ কন্টেন্ট আপডেটস। আপনার একটা কন্টেন্ট আপনি আপলোড করতে পারতেছেন না, যেমন এখানে বাইং কার্ড লিখেছেন বা একটা কিছু লিখেছেন, এটা আপনি আপলোড করতে পারতেছেন না। এক্ষেত্রে আপনি কি করবেন? রিমুভ করে দিবেন অথবা এক্সট্রা কিছু অ্যাড দিবেন। আপনার কন্টেন্টে ইমেজ ছিল একটা, আপনি আরো একটা দুইটা এক্সট্রা ইমেজ অ্যাড করে দিলেন অথবা এক্সট্রা একটা ভিডিও অ্যাড করে দিলেন। এক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টটা অবশ্যই আপডেট হয়ে গেল এবং সেটার র্যাঙ্কিং আরো রিলেভেন্সি বেড়ে গেল। পরে আছে হিস্ট্রিক্যাল পেজ আপডেট। আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেক পেজ থেকে থাকে, যেমন টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এরকম অনেক পেজ থেকে থাকে, যেগুলো সহজে আপডেট করা হয় না। গুগল কিন্তু এটাই কিন্তু দেখে আপনি পেজগুলো কতদিনের মধ্যে আপডেট করছেন, কি প্রতিদিন আপডেট করতেছেন নাকি সাপ্তাহিকভাবে নাকি বছরে আপডেট করতেছেন। গুগল প্রতিটা ওয়েব পেজ কিন্তু, আমাদের একটা ওয়েবসাইটে প্রতিটা ওয়েবসাইট কিন্তু গুগলের কাছে ইন্ডেক্স থাকে এবং গুগলের বট কিন্তু প্রতিটা লিঙ্ক বা ওয়েবসাইট কিন্তু ট্র্যাক করে যে এটা কিভাবে আপডেট হচ্ছে কিনা হচ্ছে না, কন্টেন্টগুলো কি কি আছে ওয়েব পেজগুলোর মধ্যে, এবং এগুলো কিন্তু নির্দিষ্ট কন্টেন্ট অনুযায়ী ওয়েব পেজে র্যাঙ্ক দেয়। হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। আপনি একটা কিওয়ার্ড চুজ করলেন, একটা কিওয়ার্ড নিয়ে একটা কন্টেন্ট দিলেন, ওর মধ্যে আপনার মেইন কোয়ার্ডটা কি ফার্স্ট 100 ওয়ার্ডসের মধ্যে আছে কিনা। আর যদি আপনার ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ডটা ইউজ করেন, তাহলে গুগল বুঝে নিয়ে যে আপনার কন্টেন্টটা অনেক বেশি রিলেভেন্সি, অনেক বেশি হেল্পফুল হবে। এবার হচ্ছে কিওয়ার্ড ইন H2ST ট্যাগস। আপনার মেইন কিওয়ার্ডটার জন্য আপনার হেডিংসে অবশ্যই থাকে। আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, বাইং গাইড লিখবেন, তখন আপনার এই কিওয়ার্ডগুলোতে যেন আপনার হেডিংগুলোতে যেন আপনার কিওয়ার্ডটা থাকে, এটা বলা হচ্ছে। ঠিক আছে। আউটবাউন্ড লিঙ্ক কোয়ালিটি। আউটবাউন্ড লিঙ্ক বলতে আপনি যে আপনার ওয়েবসাইট থেকে বাইরে যে লিঙ্কগুলো গেছে, ওইটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। যেমন আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, তাহলে কিন্তু অবশ্যই অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। যেমন এটা কিন্তু লিঙ্ক চলে আসছে কোথায়? সার্চ ইঞ্জিন জার্নালে। আপনি একটা বাইরে একটা লিঙ্ক, একজনকে লিঙ্ক দিচ্ছেন, সেটার কোয়ালিটি কেমন? যেমন সার্চ ইঞ্জিন জার্নালকে আমি বলতে গেলে একজন ব্যাকলিঙ্কের সাথে রিলেটেড বলতে পারি, তাহলে অবশ্যই এটার কোয়ালিটি অনেক ভালো। আর এটা হচ্ছে একটা টিচ রিলেটেড, আপনি একটা ক্যাসিনো, গ্যাম্বলিং এ ধরনের অ্যাডাল্ট রিলেটেড ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিলেন, যেটা কিন্তু কোয়ালিটি মেনটেন করবে না। এরপর হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক থিম। আপনি আউটবাউন্ড লিঙ্ক দিচ্ছেন, এটার ধরনটা কোন ধরনের। এজ অ্যান এক্সাম্পল, এখানে একটা সুন্দর আপডেট দিয়েছে, যেখানে বলছে এক্সাম্পল হিসেবে, ইফ ইউ হ্যাভ এ ওয়েবসাইট অ্যাবাউট কার্স। আপনার একটি ওয়েবসাইট আছে যেখানে কার সম্পর্কে লেখা আছে, দেন লিঙ্ক টু মুভি রিলেটেড পেজ। যেটা আপনি লিঙ্ক করলেন, আউটবাউন্ড লিঙ্ক দিলেন মুভি রিলেটেড পেজে, তখন দিস মে টেল গুগল দ্যাট ইউর পেজ ইজ অ্যাবাউট মুভি কার্স। তখন গুগল আপনার বুঝে নিবে আপনার ওয়েবসাইটটি মুভি কার সম্পর্কে, নট অটোমোবাইল, নয় গাড়ি সম্পর্কে। তো এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই রিলেভেন্সি মেনটেন করতে।
এরপর হচ্ছে গ্রামার অ্যান্ড স্পেলিং। আপনার কন্টেন্টের ক্ষেত্রে গ্রামার অ্যান্ড স্পেলিং কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আপনি একটা কন্টেন্ট দিলেন যেখানে ওয়ার্ডগুলো ইউজ করলেন, কিছু ওয়ার্ড ইউজ করলেন আপনার ইউনাইটেড স্টেটস মেনটেন করে, আর কিছু ওয়ার্ড দিলেন আপনি ইউকে মেনটেন করে। তাহলে এটা কিন্তু আপনার গুগল পেনাল্টি দিবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন সবগুলো ওয়ার্ড যেন এক ধরনের ইউজ করেন, হয় গুগল, হয় ইউনাইটেড স্টেটস, না হয় ইউনাইটেড কিংডম। যে সিন্ডিকেটেড কন্টেন্ট, আপনি একটা কন্টেন্ট দিচ্ছেন, এটা কি আপনার ম্যানুয়ালি লেখা না আপনার বিভিন্ন এআই টুল দিয়ে লেখা? এটা কিন্তু গুগল বর্তমান অনেক বেশি স্মার্ট। আমরা যা চিন্তা করি আমাদের থেকেও কিন্তু 200-300% বেটার গুগলের বটগুলো চিন্তা করে। এটা ওদেরকে এমনভাবে তৈরি করানো হয়েছে। তো আপনি যখন বিভিন্ন ওয়ার্ড টুল, এআই টুল দিয়ে একটা কন্টেন্ট লিখে পাবলিশ করবেন, এটা তো আপনার র্যাঙ্ক হবে যা দূরের কথা, এটা আপনার গুগলের ওয়েবমাস্টারে ইন্ডেক্সও হবে না। আরও অযথা আপনার ওয়েবসাইটটি পেনাল্টি খেয়ে যাবে। এটা মোবাইল ফ্রেন্ডলি আপডেট। গুগল কিন্তু বর্তমানে মোবাইল অপটিমাইজ এর দিকে অনেক বেশি নজর দেয়, বিকজ বর্তমান বেশিরভাগ ইউজারই কিন্তু মোবাইল থেকে ব্রাউজ করে। জন্য আপনার ওয়েবসাইটটার জন্য অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হয়, এটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এরপর হচ্ছে মোবাইল ইউজেবিলিটি। আপনার একটা ওয়েবসাইট, আমি এটা ওয়েবসাইট যখন মোবাইলে ইউজ করব, তখন এটা কি আদৌ মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে কিনা। দেখেন এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি একটি ওয়েবসাইট। তো আপনার ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, তাহলে কিন্তু আপনার গুগল মোবাইল ফ্রেন্ডলির ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক দিবে না। বলতে হাইডেন কন্টেন্ট অন মোবাইল। অনেক কন্টেন্ট আছে যেখানে মোবাইলের ফাস্ট লোডিং এর ক্ষেত্রে 200-300 ওয়ার্ড কন্টেন্ট দেওয়ার পর আপনার কি করে, এখানে রেড মোর বা একটা অন্য একটা ট্যাবের মধ্যে কন্টেন্টগুলো লুকিয়ে রাখে। এক্ষেত্রে কিন্তু গুগল ওই কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করে না বা ইন্ডেক্সই করে না। এখানে বলাই আছে আপনি হাইডিং কন্টেন্ট অন মোবাইল ডিভাইস মে নট গেট ইন্ডেক্সড versus fully visible content. However, Google recently stated the hidden content is okay, but also said that is same video. আগে কিন্তু আপনার যে হাইডেন কন্টেন্টগুলো আছে ওগুলো র্যাঙ্ক ইন্ডেক্স হতো না, কিন্তু বর্তমানে আপনার অনেক ক্ষেত্রে কিন্তু আপডেটের ক্ষেত্রে গুগল হাইডেন কন্টেন্টগুলো কিন্তু ইন্ডেক্স হয়ে যায়। হচ্ছে হেল্পফুল সাপ্লিমেন্টারি কন্টেন্ট। ইউজারের ক্ষেত্রে হেল্পফুল হবে এমন কিছু কন্টেন্ট আপনাকে অবশ্যই দিতে হবে। যেমন আপনি একটা আপডেট কন্টেন্ট দিলেন, এখানে কিন্তু একটা জিনিস আপনি বুঝতেছেন না, এর ক্ষেত্রে যদি আপনি এখানে একটা ইমেজ দিয়ে দেন, এটা কিন্তু ইউজারের জন্য অনেক হেল্পফুল। যেমন এটা আপনার এসইও সম্পর্কে একটা কন্টেন্ট, আপনি যদি এখানে একটা কিওয়ার্ড রিসার্চের টুল দিয়ে দেন বা ওয়েবসাইট অডিট টুল দিয়ে দেন, এটা হবে ইউজারের জন্য অনেক বেশি হেল্পফুল। এই জিনিসটা এখানে বলা হয়েছে। যেমন এখানে এক্সাম্পলস আছে, ইনক্লুড কারেন্সি কনভার্টার্স। আপনার একটা মানি রিলেটেড ওয়েবসাইট আছে, আপনি সেখানে কারেন্সি কনভার্টার্স অ্যাড করতে পারেন, লোন ইন্টারেস্ট ক্যালকুলেটরস অ্যাড করতে পারেন, অথবা রেসিপি রিলেটেড ওয়েবসাইট হলে ইন্টারেক্টিভ রেসিপিস অ্যাড করতে পারেন। হচ্ছে কন্টেন্ট হাইডেন বিহাইন্ড দ্যাট ট্যাবস। কন্টেন্ট দিলেন, এখানে যদি বিভিন্ন রকম ট্যাব করে, এখানে ট্যাবের মধ্যে যদি কন্টেন্ট রাখা হয়, তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলো গুগলে ইন্ডেক্স হবে না। এক্ষেত্রে আপনি এক্সাম্পল হিসেবে আপনি এটা যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন ট্যাবের মধ্যে কিভাবে আপনার কন্টেন্টগুলো হাইডেন থাকে। দেখেন এখানে কিন্তু এই যে একটা জিনিস দেখেন, ওভারভিউ স্পেসিফিকেশন ইন দ্য বক্স। আপনার ট্যাবের মধ্যে না দিয়ে আপনি যদি স্ট্রিক্টলি একটা হেডলাইন করে এটা যদি স্ট্রিক্টলি ভাবে কন্টেন্ট দেন, তাহলে কিন্তু গুগল এটা ইন্ডেক্স করবে এবং র্যাঙ্ক দিবে। তো অবশ্যই এই আপনার আজকের যে বিষয়গুলো বললাম, ওগুলো আপনি বিস্তারিত জানতে চাইলে ব্যাকলিঙ্কের এই র্যাঙ্কিং ফ্যাক্টরটি পড়ে আসবেন। আমি যতটুকু পারলাম আপনাদের মাঝে আলোচনা করলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।